আমার বাপ এসে বললেও যাবো না, নেতা এসে বললেও যাবো না, কোন এলাকার মাথার মুরব্বী আসলেও যাবো না। এসপি, এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলছি, প্রশাসনকে, আমরা কোন বাইরে থেকে আসা বর্গী নয়, আমার বাপে। এখন কিন্তু আমরা জালালপুর স্ট্যান্ডে আছি, দেখতে পাচ্ছেন আপনারা, আর এখানে আছে আইনজীবী মোফাক্কিরুল ইসলাম। সবাইকে আমার সালাম এবং শ্রদ্ধা, আসসালামু আলাইকুম। নাম হচ্ছে মোফাক্কিরুল ইসলাম, প্র্যাকটিস করেন কলকাতা হাইকোর্টে, কিন্তু বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিতে ইনি ওস্তাদ। কালকে যে ঘটনাটি মালদাতে হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়, এবং যেহেতু নেটওয়ার্ক খারাপ থাকে আমি লাইভে এসে বলতে পারিনি আপনাদেরকে, তাই আজ আমি এলাম। ইনফ্যাক্ট আজকে আসাটা তো ভালো হলো, এই কারণেই বলবো, কারণ সুপ্রিম কোর্টের দিক থেকে অলরেডি বেশ কিছু ইনফরমেশন চলে এসেছে। আজকে হিয়ারিং ছিল, দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত ঘাবড়ে গেছেন যে আমাদের রাজ্যের পরিস্থিতি ঠিক কোন জায়গায় গেলে বিচারকদের ওপর হাত দেওয়া যায়। একবার ভাবুন কোন জায়গায় গেলে বিচারকদের ওপর হাত দেওয়া যায়। কালকে কতটা আস্পর্ধা হয়েছিল সেই সমস্ত মানুষের যারা 7 জন জুডিশিয়াল অফিসারকে বিডিওর অফিসে বন্ধ করে রেখে দিয়েছেন। 1 ঘন্টা 2 ঘন্টার জন্য না, রাত্রি 2টো পর্যন্ত বন্ধ ছিলেন, এবং তারপর ওনাদেরকে উদ্ধার করা হয়। তাও যখন বিশাল পুলিশ বাহিনী যায়, তারপর জুডিশিয়াল অফিসারদেরকে উদ্ধার করা হয়। কতটা আস্পর্ধা বাড়লে এরকম হয়। দেখুন, নাম যদি জেনুইন মানুষের নাম কেটে গিয়ে থাকে তারও প্রসেস রয়েছে। ভাই, আমাদের দেশে সমস্ত লিগাল। আমাদের দেশে তো রাত্রি 2টোর সময় আতঙ্কবাদীরও শুনানি হয়, এমন কোনো মহা ভারতওয়ালা ব্যাপার নয়, হয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নাম যদি জেনুইন কারোর বাদ গিয়ে থাকে তাহলে তারও প্রসেস রয়েছে। কিন্তু এটা কতটা ডেঞ্জারাস কন্ডিশনে চলে এলে, আর কোয়েশ্চেন এখান থেকে ওঠে যে কার ফান্ডিংয়ে কালকে আমরা মালদায় আবার ভয়ঙ্কর পরিস্থিতি দেখলাম, যেখানে ন্যাশনাল হাইওয়ে 12 যেটা রয়েছে ওটাকে তো ব্লক করা হয়েছেই, প্লাস এই মাথায় বুদ্ধি যেটা এসেছে যে জুডিশিয়াল অফিসার যারা এসআইআর এর নামের নিষ্পত্তির কাজে যুক্ত রয়েছে তাদেরকে ঘেরাও করতে হবে। কেন? কারণ তাদের কাজ করার মনোবলটাকে ভেঙে দিতে হবে। তারা ভয় কাজ করবে, ভয় বলবে, হাত তুলে দেবে, আমরা কাজ করতে পারবো না ভাই, কে করবে, থাক। তাহলে দুটো ফায়দা হবে, এক তো কাজ করতে পারবে না বলে ছেড়ে চলে যাবে, আর দিদির পলিটিক্স করা আরো বেশি ইজি হবে। আর দিদির পলিটিক্স যাতে আরো বেশি ইজি হয়, এটাকে বুস্ট আপ করার জন্য কে এলো? এই যে মোফাক্কিরুল ইসলাম, যিনি সিএ কে নিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, ওয়াকফকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, এবং কালকে যে ঘটনাটি ঘটেছে, যে ভিডিওটি চালালাম, এটাও কিন্তু উস্কানিমূলক বক্তব্যই ছিল। তাহলে কেন কমিশন এনাকে অ্যারেস্ট করবেন না? সুপ্রিম কোর্ট যখন কমিশনকে কোয়েশ্চেন করছেন যে আপনি প্রোটেকশন দিতে পারছেন না, তো এরকম টাইপের ব্যক্তি যখন উস্কানিমূলক বক্তব্য রাখে, তাহলে কেন এনাকে অ্যারেস্ট করা হবে না? আজকে যখন সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি দেখছেন, যখন প্রধান বিচারপতি সূর্যকান্ত পুরো বিষয়টি দেখছেন, বলেছেন যে আমি স্তম্ভিত, এই ঘটনা কি করে ঘটলো? যেখানে কমিশনকে কোয়েশ্চেন করেছেন যে আপনাকে নিরাপত্তা সিকিউর করতে হবে, তার পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের পুলিশ ডিজিপি, মালদা জেলা শাসক, পুলিশ সুপার, প্রত্যেককে শোকজ নোটিস করা হয়েছে, প্রাইমারি রিপোর্ট চাওয়া হয়েছে। কিন্তু তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে আমি কিন্তু বুধবার রাত্রি থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত ভিডিও দেখেছি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল পর্যন্ত পরিস্থিতি দেখে স্তম্ভিত হয়ে রাতারাতি জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিকে, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও পর্যন্ত পাঠানো হয়েছে যে দেখুন আমাদের রাজ্যের স্পেশালি মালদার মতো এরিয়া, যেটা মালদার মোথাবাড়ি বিধানসভা, মোথাবাড়ি, এদিকে আপনার রয়েছে সুজাপুর, এগুলোতে প্রায় আপনারা দেখতে পেয়েছেন এরকম মারদাঙ্গাওয়ালা সিচুয়েশন, দাঙ্গা লেগে যায়। তো সেই জায়গা কতটা উস্কানিমূলক পরিস্থিতির জায়গায় গেছে, বা কারা রয়েছে, এরা কারা যারা এতটা ডেসপারেট, যারা জুডিশিয়াল অফিসারের মধ্যে, বিচারকদের মধ্যে মহিলাও ছিলেন, তাদেরকে পর্যন্ত ছাড়েনি, ভয় দেখানোর চেষ্টা করেছে। তো এরা কারা?
পুরো বিষয় নিয়ে রিপোর্ট তো তলব করা হয়েছেই এবং কমেন্ট করেছেন প্রধান বিচারপতি যে কালিয়াচকের দুষ্কৃতীরা ঘেরাও করেছিলেন বিচারকদেরকে, আর এটা একদম হালকাভাবে নেওয়া যাবে না, কারণ এটাকে আমরা আদালতকে চ্যালেঞ্জ করা হিসেবে দেখছি। আরে ভাই, বিচারকদের ঘিরে ফেলা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এবং তার পাশাপাশি বলেছেন যে বিচারকের কাজের যে মনোবল রয়েছে সেটাকেও ভেঙে দেওয়ার উদ্দেশ্যই ছিল কালকের এই ঘটনা, আর কিচ্ছুটি না। আর এই পরিস্থিতির মধ্যে জানেন কত বড় ঘটনা সামনে এলো? আপনারা কি দেখছেন যে এসআইআর এর নাম বাদ গেছে। এখানে কি হয়েছিল কালকে? জনরোষ আমরা দেখলাম। নর্মালি আমরা দেখছিলাম যে চলুন একটা মানুষের রাগ থেকে থাকে, যদি জেনুইন ভোটার হয়ে থাকে তার রাগ থাকবে, আন্দোলন করবে। বিডিও অফিসে গিয়ে যখন ঘেরাও করে জুডিশিয়াল অফিসারকে আটকে দেওয়া হলো, তখন মাইন্ডে কোয়েশ্চেন এলো যে এরা কারা, এবং এই কোয়েশ্চেন করতেই ধরা পড়লো 14 জন অবৈধ বাংলাদেশি ফের জলপাইগুড়ি রোড থেকে ধরা পড়েছেন। মানে নর্থ ইস্টের যে এক্সপ্রেস রয়েছে কামাখ্যা থেকে, যেটা দিল্লিগামী, ওই এক্সপ্রেসে করে 14 জন অবৈধ বাংলাদেশি আসছিলেন। কোথায় যাবেন? তো কাশ্মীরে। ফুল ফ্যামিলি, 4 জন পুরুষ 4 জন মহিলা, আর 5 জন পুরুষ 5 জন মহিলা, 4 জন নাবালককে নিয়ে, মানে ফ্যামিলি শুদ্ধ উঠে চলে আসছেন। কি না তো কাশ্মীরে যাবেন? তো কাশ্মীরে গিয়ে তো নিশ্চয়ই কাজ করার তো সেট হয়েছে না, এমনি এমনি তো উঠে চলে আসবো না, সমস্ত বন্দোবস্ত করা রয়েছে। ওনারা এবার যাত্রা শুরু করেছেন। জানিয়েছেন ইন্সপেক্টর বিপ্লব দত্তা যে আমাদের কাছে ঠোস ইনফরমেশন ছিল এবং রাতারাতি আমরা ট্রেনে আরপিএফ অভিযান চালাই, ইনভেস্টিগেশন স্টার্ট করি, সঙ্গে সঙ্গে বিভিন্ন ডকুমেন্টস চেক করা স্টার্ট করি, এবং এত ডেসপারেট এই অবৈধ বাংলাদেশিরা যারা প্রত্যেকটা ডকুমেন্টস দেখিয়েছে। আধার কার্ড দেখাতে গিয়ে ফেসে গেছে, কারণ আধার কার্ডটা ম্যাচ করেনি, আধার কার্ডটা ভুয়ো বেরিয়েছে। ভুয়ো বেরোলো, জেরা করা হলো, জেরাতে ধরা পড়ছে। ওরে বাপরে, এনারা তো নর্থ ইস্ট এক্সপ্রেসে করে কাশ্মীর যাওয়ার প্ল্যানিং করেছিলেন, সেখানে ফুল ফ্যামিলিকে নিয়ে শিফট হচ্ছিলেন। তো এইবার আপনারা ভাবুন, ডেমোগ্রাফি কথা যেটা বলা হয়, গোটা দেশে যে জঙ্গি নেটওয়ার্কের কথা বলা হয়, তার সাথে বেঙ্গলকে যে গেটওয়ে বলা হয়, কেন বলা হয়? 2 2 4 মিলে যাচ্ছে। তো বুঝতে পারছেন বিচারকদেরকে সাধারণ মানুষ ঘিরতে পারবেন না। সেই লেভেলের ব্যক্তি হবে যার পেছনে সেই লেভেলের ফান্ডিং থাকবে, যারা এরকম ডেসপারেট কাজ করে অন্য দেশে ফুর হয়ে যাবে, আপনারা ধরতেই পারবেন না। সেম ধরা পড়লো না সাব্বির আহমেদ লোন, উনিও তো আতঙ্কবাদী ছিলেন, এই দেশে জেলেও থেকেছেন, জেল থেকে ছাড়া পেয়ে আবার দেশ বিরোধী কাজ, কারণ এদের তো ইন্টেনশনই সেট থাকে যে আমাদেরকে কি করতে হবে। পুরো বিষয়টা সুপ্রিম কোর্টে হাইলাইট তো হয়েছেই। এইবার আমি আপনাদেরকে বলি যে দিদি কতটা ভয় পেয়েছেন। মমতা ব্যানার্জি পরিস্থিতি দেখে বুঝে গেছেন, চিৎকার করে বলছেন এতটা করতে বলিনি, এ তো হাতের বাইরে চলে যাবে, মানে এ তো বাড়াবাড়ি, আমি তো জানতামই না মালদাতে এরকম করেছে। মুখ্যমন্ত্রী জানতেনই না, উনি নাকি আবার স্বরাষ্ট্রমন্ত্রীও রাজ্যের, উনি জানতেন না, এবং বলছেন যে এই যে নতুন রাজ্যের মুখ্য সচিবকে নিয়োগ করা হয়েছে, উনি তো কানেকশনই রাখেন না, কিছু বলেনি। হয় এত লাইট গল্প বলাই হয়নি, দিদি টাইমই পাননি, এবং বলছেন এরকম হলে আমি তো ভাই করতে দিতাম না এরকম। ওই জন্য আজ কি হলো, ভবানীপুরে মমতা ব্যানার্জির বাড়ির সামনে বিজেপি ঢুকে তৃণমূল কংগ্রেসকে থাপ্পড় মেরে, সেটা দরকার ছিল, এটা দরকার ছিল। দেখুন ভিডিওটি। একদিকে বিজেপি দুপক্ষই চোর চোর স্লোগান দিচ্ছেন, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। ওদিকে অমিত শাহের শোভাযাত্রা, ওদিকে অমিত শাহের, আমরা দেখতে পাচ্ছি দূর থেকে অমিত শাহ দেখতে পাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন, এবং এইখানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমরা চলে এসেছি। পরিস্থিতি, পুলিশ রয়েছে এখানে, পুলিশ ব্যারিকেড করে রয়েছে, মারপিট হচ্ছে রীতিমতো, আমরা দেখতে পাচ্ছি মারামারি হলো এদিক থেকে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে চড় মারামারি হলো। দেখছেন তো পরিস্থিতি। আজ মমতা ব্যানার্জির বাড়িতে ঢুকে, মমতা ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে মমতা ব্যানার্জির ছেলেপুলেকে, মানে কর্মীকে চড় থাপ্পড় মেরে এসেছে বিজেপি। বলে বলছি না, এটা কংগ্রেস মারলেও বলতাম, সিপিএম মারলেও বলতাম, কিন্তু যে মেরেছে বিরোধী হয়ে, এটাই আমার কাছে অনেক, কারণ এটা দরকার ছিল। বড্ড বার বেড়েছে তৃণমূল কংগ্রেসের। এখন একটা দাঙ্গা সিচুয়েশন। আমি আপনাদেরকে পরশুদিন ভিডিওতে বললাম না যে দিদি চাইছেন যে কোনো ভাবে ভাই আন্দোলনে বসে পড়ো, সেটা এসআইআর নিয়ে হোক, সেটা যাই নিয়ে হোক, আন্দোলনে বসে পড়ো। তারই রেজাল্ট আপনারা কালকে মালদাতে দেখতে পেলেন। আর আজ
এটা দরকার ছিল। ওষুধ বলে না মাঝে মধ্যে ডোজ দেওয়া দরকার, তো এটা হচ্ছে সেই ডোজ যেখানে মমতা ব্যানার্জি বাড়িতে ঢুকে তৃণমূল কংগ্রেসকে যে থাপ্পড় মারা হয়েছে, এটাতে গোটা রাজ্যের বিভিন্ন বিধানসভার সিটে যা ইম্প্যাক্ট পড়বে তা আপনাদেরকে চমকে দেবে, আর এটা ডেফিনেটলি দরকার ছিল। আর সব থেকে বড় কথা কি জানেন, অনুব্রত মণ্ডল উনি তো নিজে রেগে আছেন। নানুরে মমতা ব্যানার্জির জনসভা, সেখানে কাজল শেখ রয়েছেন কিন্তু উপস্থিত নেই অনুব্রত মণ্ডল। আর এবং এটা পুরো রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চায় চলছে যে ভাই অনুব্রত মণ্ডল উপস্থিত নেই, সেখানে কাজল শেখ প্রেজেন্ট রয়েছেন, মমতা ব্যানার্জির জনসভা রয়েছে, মানে এখান থেকে অনুব্রত মণ্ডলকে সাইড করা হচ্ছে। এবং অনুব্রত মণ্ডল সাইডও হয়ে গেছেন, মানে যখন যাকে দিদির দরকার তখন তাকে সেইভাবে ব্যবহার করে তারপর লাথি মেরে দেওয়াটাই হচ্ছে কাজ। আর আজ যেহেতু অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়ে সামনেও আছেন, বেশ কিছু কার্যকলাপ করছিলেনও, ইনফ্যাক্ট কাজল শেখের সাথে আপনারা জানেন যে বিশাল টাসেল চলে, তো সেই জায়গায় যখন মমতা ব্যানার্জির জনসভায় অনুব্রত মণ্ডল নেই, এটা কিন্তু বিশাল বিশাল চর্চার বিষয়, এবং এটাও কিন্তু এই সামনের বিধানসভায় যথেষ্ট ইম্প্যাক্ট ফেলবে এবং যথেষ্ট মিনিংফুল অনুব্রত মণ্ডলের উপস্থিত না থাকা এবং কাজল শেখের উপস্থিত থাকা। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।